সালাম সিদ্ধাশ্রম থেকে প্রায় ৩০ থেকে ৩২ কিলোমিটার দূরে এক মঠ, নাম তোকলাং গুম্ফা। বরফে ঢাকা অতি দুর্গম ঘাঁটি এটা। সারা রাস্তা তখনও তুষারাবৃত, কোথাও কোথাও মাটি পাথর দেখা গেছে। প্রায় সম্পূর্ণ তুষারময় বলা যায়। সেখানে ১২০০ কিশোর তরুণের যৌগিক সংস্কার হবে। সালাম সিদ্ধাশ্রমের ব্যবস্থাপক পাংলোজি সংস্কার কার্যক্রমে উপস্থিত থাকবেন। দিব্য কৈবল্যকে শঙ্কর মহারাজ বললেন, এদেশে ধার্মিক সংস্কার কিভাবে হয়, সংস্কারের পদ্ধতি প্রক্রিয়া এই বিষয়ে কিছু আপনি জানেন? সে বলল, পালুংজির সাথে যান, সাক্ষাৎ অনুভব করে আসুন, নতুন একটা অদ্ভুত অভিজ্ঞতা আপনার হবে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. 14 থেকে 16 বছর বয়সের কিশোর তরুণদের সংস্কারিত করে তাদের ওই আশ্রমেই 5 থেকে 6 বছর বিদ্যা শিক্ষা দেওয়া হবে। পরে তারা গৃহাশ্রমে ফিরে যাবে। আর যারা সংসার জীবনে ফিরবে না, তাদের সেখানে 5-6 বছর পাঠের শেষে সালাম সিদ্ধাশ্রমে আনা হবে। সালাম মঠে এই বছর এমন 42 জন নবীন সাধক আসবে। পালুংজি তাদের সাথে করে আনতেই তোকলাম যাবেন। সংস্কার অনুষ্ঠানে শঙ্কর মহারাজ যেতে আগ্রহ প্রকাশ করলে পালুংজির সাথে তার যাত্রার ব্যবস্থা হলো। যাত্রার আগের দিন সন্ধ্যায় শঙ্কর মহারাজের শোয়ার ঘরে দিব্য কৈবল্য খুব করে অঙ্কল তেল মালিশ করল। অঙ্কলের প্রভাব শঙ্কর মহারাজ আগেই অনুভব করেছেন। পথশ্রমে শ্রান্তি ক্লান্তি বোধ হয় না, স্বাস্থ্যের তাপমানেও সমতা থাকে। অঙ্কলের মূল থেকে শঙ্কর মহারাজ নিজের ব্যথানাশক তেল বানান। শিবলিঙ্গ পর্বত বা গোমুখের ওপর পরিক্রমার সময় শঙ্কর মহারাজ একবার বরফ ফাটলে পড়ে গিয়ে পরে দড়িতে বেঁধে সহযাত্রীরা তাকে টেনে উপরে তুলেছিল, নইলে সেবারই তার তুষার সমাধি হয়ে যেত। ফিরে এসে শঙ্কর মহারাজের কোমর সহ নিম্নাঙ্গ পুরো অবশ হয়ে গিয়েছিল। 3 মাস সান্ত হরিনাম ধাম আশ্রম হরিদ্বারে অবস্থান করে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কানখাল হাসপাতালে চিকিৎসাতে তিনি সুস্থ হন। শীতের দিনে আজও তিনি কোমরে ব্যথা অনুভব করেন। ডাক্তার বলেছিলেন, তাদের যতটা করার তাঁরা করেছেন, এর বেশি তাঁদের আর কিছু করার নেই। অগত্যা শঙ্কর মহারাজ নিজেই অঙ্কল তেল বানিয়ে প্রতিদিন মালিশ করেন এবং এই পর্যন্ত ঠিক আছেন। আজও শীতের সময় তিনি 1 শিশি বানিয়ে রাখেন। দৈব কৈবল্য জানালো, এই তেল তান্ত্রিক বিধিতে অঙ্কলের বীজ থেকে সংগ্রহ করা, শিকড় থেকে নয়। বিশেষ পদ্ধতিতে এই তেল বার করা হয়। অঙ্কল বীজ ভারত থেকেই সংগৃহীত এবং পাঠানো হয়। ভোরবেলা পাংলোজির সাথে শঙ্কর মহারাজ যাত্রা করবেন। পাংলোজি 35 থেকে 40 বছর বয়সের। অবশ্য তার প্রকৃত বয়স তিনি বলতে পারবেন না, কারণ বয়সের অনুমানে শঙ্কর মহারাজ বারবারই অনেক ভুল করেছেন। গম্ভীর ব্যক্তিত্বে তার সাধকের মতো এক অমোঘ আকর্ষণ আছে। চেহারাতে আছে সাধনার আভা। 1-2টির বেশি তিনি কথা বলেন না, অত্যন্ত স্বল্পভাষী। এই জন্য তার ব্যক্তিগত জীবন জানার কৌতূহল থাকলেও শঙ্কর মহারাজ আগ্রহ দেখালেন না। পরে দিব্য কৈবল্যের কাছে তিনি শুনলেন, সালাম মঠে তিনি 70 থেকে 72 বছর ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। তোকলাং গুম্ফার 5 থেকে 7 কিলোমিটার আগে পাহাড়ি রাস্তাতেই দৈবাতেই শঙ্কর মহারাজ হোঁচট খেয়ে পড়ে যান। 5 থেকে 7 ফুট নিচে গিয়ে তিনি আটকালেন। আইটিবিপির বুট জুতো থাকলেও বরফসহ এক বড় আকারের পাথর সেইখান থেকে পড়ে গিয়ে তার ডান পায়ের পাতা জখম করে দেয়। বিশেষ করে পায়ের বুড়ো আঙুলে রক্ত জমে কালো হয়ে গেল শঙ্কর মহারাজের। জখম পায়ে আর এগোনো যাচ্ছে না, পা ফেলতে পারছেন না। এই পথ পাংলোজির নখদর্পণে। অগত্যা শঙ্কর মহারাজের কাহিল অবস্থা দেখে পাংলোজি একটু দূরে এক গিরিকন্দরে তাকে নিয়ে এলেন। সেই কন্দরে তখন জল ঝরছে, খুবই ক্ষীণ তার ধারা। পাংলোজি জলের খালি বোতলটা সেখানে ধরে রাখলেন। এরপর তিনি শঙ্কর মহারাজের জুতোটা খুললেন। তার জখম বুড়ো আঙুল অনেকক্ষণ নিজের মুখে ভরে রাখলেন। ঘন অন্ধকার নেমে এলো। পাংলোজি বললেন, কৃষ্ণপক্ষের অষ্টমী। তিব্বতে এসে শঙ্কর মহারাজের দিন তিথির খেয়াল ছিল না। উভয় পক্ষের প্রতিপদ অষ্টমী ও বৃহস্পতিবার তিনি সাধারণত স্থান বদল করে অন্য স্থানে যান না। তিনি দেখেছেন এই সব তিথিবারে তাঁর যাত্রাপথে অবশ্যই কোনো বাধা হয়। মনে এবার শঙ্কা হলেও তিনি সেই কথা
পাণ্ডুজির কাছে প্রকাশ করলেন না। যাই হোক, ঘণ্টাখানেক পরে ব্যথা সম্পূর্ণ শঙ্কর মহারাজের দূর হয়ে গেল। কিন্তু রাতের ঘন ঘটাতে তিনি আর পথ চলতে পারলেন না। তীব্র শৈত্যপ্রবাহ চলছে। অগত্যা এই হিমমণ্ডলের কন্দরেই ঠেস দিয়ে তাকে রাত কাটাতে হবে। কলকাতা থেকে প্রিন্সিপাল গোস্বামীবাবুর দেওয়া ফেদার জ্যাকেট এবং উইনচিটার তো সঙ্গে তার আছেই। ডাবল চুস্তিও পরে আছেন, সাথে আছে একটা কম্বল। রাতে তাপমাত্রা নেমে -5 থেকে 6 ডিগ্রি তো হবেই। পাণ্ডুজি বললেন, তোকলাঙে রাতে অনেক সময় -8 থেকে 10 ডিগ্রিও তাপমাত্রা নেমে যায়। তবে তিনি ভয় করেন না। দিব্যকেই বলল, যে মালিশ করেছে তার অ্যাকশন সে বলেছে 3-4 দিন চলবে। এছাড়াও 1 শিশি তেল তার সাথে আছে, সেটা 20 থেকে 25 গ্রাম তো হবেই। যখন শেষ রাতে শঙ্কর মহারাজের ঘুম ভাঙল, কন্দর থেকে চেয়েই তিনি দেখলেন হিমময় উপত্যকা। মনে হলো না এটা মাটির পৃথিবী, মনে হলো এটা স্বর্গপুরী। পাণ্ডুজি সারা রাত ধ্যানস্থ ছিলেন। তার সাথে সাথেই তিনি উঠেছেন। শঙ্কর মহারাজ বললেন, বাইরে তিনি শৌচে যেতে চান। পাণ্ডুজি বললেন, অতিরিক্ত বেগ থাকলে খাবার বোতলের জলটা ব্যবহার করুন, না হলে এই 1 কিলোমিটার দূরত্বে উষ্ণ স্রোত পাওয়া যাবে। রাত থাকতে থাকতেই যাত্রা শুরু করতে হবে। কন্দর থেকে বেরিয়ে বিশাল এক উপত্যকায় তাঁরা দুজন হেঁটে চলেছেন। ডাইনে বামে সামনে পেছনে বেষ্টন করে আছে হিমশৈল। শেষ রাতের জ্যোৎস্নাময় চন্দ্রালোকে তারা বেশ পথ হেঁটেছিলেন। ব্যথা সম্পূর্ণ শঙ্কর মহারাজের কমে গেছে। রক্ত জমে নখটা যদিও কালো হয়ে রয়েছে, তবু হোক। সম্পূর্ণ উপত্যকায় কম করেও 8 ফুট বরফের স্তর জমে আছে। দূর বিস্তৃত দুগ্ধ ধবল হিমশিলার উপর দিয়ে তারা চলছেন। নিঝুম পৃথিবী, নিঝুম উপত্যকা, কেবল তাঁদের এই দুজনের পথ চলার খপাখপ শব্দ। তিনি শুনতে পেলেন হৃদয়ের স্পন্দন আর শ্বাসের গতি। আগেই বলা হয়েছে, পাণ্ডুজি পথ চলেন নীরবে, প্রয়োজন ছাড়া কথা বলেন না। তাই শঙ্কর মহারাজের তিনি অহেতুক প্রশ্নের জবাব দেন না। তিনি দিব্য কৈবল্যের কাছে ছিলেন অনেকটাই সরব। পাণ্ডুজির গাম্ভীর্যে তিনি এখন সংযত। তিনি সংকেত, ইঙ্গিত, ইশারাতে কাজ চালান। অনেক সময় তার চোখের ভাষা বুঝে নিতে হয়। বড় নম্র মানুষটি। এভাবেই শঙ্কর মহারাজেরা সেদিন তোকলাম গুম্ফায় পৌঁছালেন। আজ থেকেই তিব্বতী কিশোর তরুণদের মানব ধর্মের সংস্কার কার্যক্রম শুরু হবে। এক চওড়া অঙ্গনে 354 জন যুবককে 7টি সারিতে সারিবদ্ধভাবে সাজানো হলো। সকলেই নগ্ন। এই শীতের দেশে সকলে বিবস্ত্র থাকবে বলেই সম্ভবত সকলের গায়ে তেমন কিছু কিছু তেল মালিশ করে দেওয়া হয়েছে। ঠান্ডাতে কেউ কাতর নয়। আর তাদের নগ্ন শরীরে এই শীতেও রোমাঞ্চহীন চমক দেখে তাই মনে হয়েছে। সুন্দর চিত্রবৎ স্থির দাঁড়িয়ে আছে সকলে। 6 জন সংস্কারক সবাইকে পর্যবেক্ষণ করছেন। শঙ্কর মহারাজও দেখলেন সমুন্নত লিঙ্গদের এক সারিতে রেখে বয়ক্রম স্বল্পতার কারণে যাদের অপুষ্ট ইন্দ্রিয় তাদের বিভিন্ন সারিতে আনছেন। এবার পুষ্ট ইন্দ্রিয় যুবকদের মূত্র ছিদ্রে ক্যাথেটার বা কলমের খালি রিফিলের মতো সরু নলি প্রবেশ করানো হলো। তাতে পারদ পুটিত ভেষজ রস ভেতরে ঢালা হলো। ছেলেরা নৌলা মুদ্রা টানে লিঙ্গেন্দ্রিয় বারবার উপরে টেনে ভেষজ রস ইন্দ্রিয় দিয়ে শোষণ করছে। স্তম্ভনের এই প্রাচীন পদ্ধতি গোরক্ষ সংহিতা, হট যোগ, প্রদীপিকা, হিরণ্য সংহিতা, প্রাচীন আদি যোগ ও তন্ত্রশাস্ত্রে বর্ণনা করা আছে। শাস্ত্রে লিঙ্গেন্দ্রিয়ের দ্বারা ঘি, দুধ, জল ইত্যাদি শোষণের বিবরণ পাওয়া যায়। পারদ পুটিত ভেষজ রসের বর্ণনা কিন্তু কোথাও নেই। ভারতে এই প্রক্রিয়া বর্তমানে কোথাও চালু নেই। ভারতবর্ষে শুদ্ধ পারদ ভাষ্যই আজ দুর্লভ। পারদ পুড়ে ভেষজ রস মেলানো তো উত্তম সুকৌশলীর কর্ম। এই বিশাল ভারতে একমাত্র বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ডিন শ্রীযুক্ত চন্দ্রভূষণ ঝা বাদে অন্য দ্বিতীয় ব্যক্তি আজও শঙ্কর মহারাজের অজ্ঞাত, যিনি সঠিকভাবে পারদ শুদ্ধ করে ভস্য করতে পারেন। শঙ্কর মহারাজ সবচেয়ে অবাক হয়েছেন এই দেখে, যাদের অপুষ্ট ইন্দ্রিয় তাদের পৃথক সারিতে এনে লিঙ্গে বিশেষ ভেষজ রস মলা হলো। 2-3 দিন পরে তৃতীয় দিনে তাদের প্রাঙ্গণে আনা হলো। যেদিন তিনি দেখলেন যাদের অপুষ্ট ইন্দ্রিয় ছিল আজ তাদের সকলের পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এমনকি যৌন কেন্দ্রে যাদের সূক্ষ্ম সূক্ষ্ম রোমাদি ছিল তাও বৃদ্ধি হয়ে ঘন হয়েছে। তেল মোলে 2 দিনে ইন্দ্রিয় বৃদ্ধিপ্রাপ্ত, স্থূল ও সুপুষ্ট হয়েছে। সেই কেন্দ্রে রোমাদিও বৃদ্ধি পেয়েছে। তেল মলার প্রভাবে হরমোন স্রাবের ফলে এই বিশেষ ভেষজ রসের সুফল ক্রিয়া এত কম সময়ের ব্যবধানে দেখে শঙ্কর মহারাজ মুগ্ধ হলেন। তৃতীয় দিনেও এদের মূত্রছিদ্রে ক্যাথেটার দিয়ে স্তম্ভনার্থে পারদ রস শোষণ করানো হলো। প্রশিক্ষক বললেন, এই সংস্কারে স্ত্রী সংসর্গ ছাড়া অন্য কোনোভাবে ধাতুস্রাব হবে না।
স্ত্রী সংসর্গ করলেও শীঘ্র পতন না হয়ে ভোগফল দীর্ঘস্থায়ী হবে। প্রস্রাবে মিলে অজ্ঞাতে যে প্রমেহ, স্বপ্নদোষ, ধাতুস্রাব ইত্যাদি হয়, তা থেকে সংস্কারী যুবা জীবনভর মুক্ত হবে। এই প্রক্রিয়া তাদের বীর্য স্তম্ভন করে প্রাণ রস নিশ্চল রাখবে, জীবন হবে সংযমিত। শঙ্কর মহারাজের মনে পড়ল 2013 সালে সীমান্ত যাত্রায় নাগলিংয়ের বরফ বেসিনে পার্বতী তালে তার উপরেও এই পদ্ধতিতে এক অজ্ঞাত মহামানব এই পদ্ধতি করেছিলেন। বছরের শেষে তার তিব্বত যাত্রা হবে, এই ছিল তার দৈববাণী। তোকলাং গুম্ফাতে থাকা অবস্থাতেই শঙ্কর মহারাজ দেখলেন যেসব যুবক সংস্কারিত হয়ে 3-4 বছর থেকে প্রশিক্ষণ নিচ্ছে, তাদের বজ্রদৃঢ় গড়ে তুলতে প্রতিদিন অতি প্রত্যুষে বিস্তৃত তুষার ঢাকা ময়দানে বিবস্ত্র বসিয়ে প্রাণায়াম করা হচ্ছে। তিনি দেখলেন জিভের নিচের অংশ সকলেরই ছেদন করা, কুম্ভকের মতো সকলের সারা শরীর ফুলে ঢোলঢাল, জিভ উল্টে গিলে রেখেছে। এখন সকলের ভ্রু মধ্যে দৃষ্টি, পূর্ণরূপে শ্বাসরুদ্ধ। সকাল 9টা পর্যন্ত চলে তাদের এই যোগাভ্যাস। প্রতিদিন প্রক্রিয়া চলাকালীন তাদের দলের সঙ্গেই শঙ্কর মহারাজ ছিলেন। তিনি সাক্ষাৎ পর্যবেক্ষণ করে দেখেছেন এই তুষার দেশে হিম চাদরের উপর নগ্ন শরীরে তাদের দরদর করে ঘাম হচ্ছে। সামান্য কৌপিন বস্ত্র খোলা আছে, পূর্ণ নগ্ন। ঘোরাফেরা করতে কারোর কোনো বিকার নেই, অতি সরল নিতান্ত স্বাভাবিক ব্যবহার। শঙ্কর মহারাজ বুঝলেন এটা খেচরে মুদ্রার সাথে যুক্ত প্রাণায়াম। যোগশাস্ত্রে একেই বলে সূর্যভেদী। এদের প্রশিক্ষক শঙ্কর মহারাজকে জানালেন এই প্রশিক্ষণ নিয়ে যারা সংসার জীবনে ফিরে যাবে, তাদের গৃহধর্মে স্ত্রী পুত্র পরিবার থাকলেও তাদের ব্রহ্মচারী বলা যাবে, কারণ একমাত্র সন্তান ধারণের জন্যই তারা বিন্দুপাত করবে। অন্য সময় স্ত্রী ঋতু রক্ষার্থে 2-1 বার সংসর্গ করলেও শক্তিপাত হবে না। এদের ধারণ ক্ষমতা নিজ আয়ত্তেই থাকবে, যখন তখন এদের কামের ইচ্ছা হবে না। জীবন হবে এদের সংযমিত ও নিয়ন্ত্রিত। প্রশিক্ষককে শঙ্কর মহারাজ বললেন, খুব সুন্দর তিব্বতের এই জীবনশৈলী। প্রশিক্ষক বলেন, এই সকল শিক্ষা ভারতবর্ষের যোগীদেরই অবদান। এই পদ্ধতি ভারত থেকেই তারা পেয়েছেন। তিব্বতীয় যোগীরা নতুন কিছু করেনি, তিব্বত পরম্পরা চালু রেখেছে এই মাত্র। তিব্বতীয় প্রশিক্ষকের কথা শুনে আত্মজ্ঞানীতে শঙ্কর মহারাজের মনটা ভরে গেল। তাদের দেশের নিজস্ব জিনিসই আজ অনাদরে, অবহেলায়, বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে। বিশেষত বিদেশি শিক্ষার দৌলতে এইসব প্রাচীন ভারতের উপযোগী শিক্ষা পদ্ধতি নিজ দেশেই আজ বিলুপ্ত। কিন্তু যে দেশেই হোক, ভারতীয় প্রাচীন শিক্ষা পদ্ধতি আজও শেষ হয়নি, বেঁচে আছে গহন দুর্গম তিব্বতে। প্রশিক্ষকের নাম শঙ্কর মহারাজ কিছুতেই উচ্চারণ করতে পারছেন না। 3 বার তার নাম জিজ্ঞাসা করেও তিনি মনে রাখতে পারেননি। তিব্বতীয় উৎপটাং নাম সঠিক উচ্চারণ করতে না পেরে এখানে প্রশিক্ষক বলেই তিনি উল্লেখ করেছেন মাত্র। তোকলাং গুম্ফাতে তিব্বতের সংস্কার প্রক্রিয়া পরিদর্শন শেষে 42 জন যুবকের দল নিয়ে পাংলুজির সাথে শালং মাঠে ফিরে আসলেন শঙ্কর মহারাজ। সেখানে এই 42 জন সন্ন্যাস নেবে। সেদিন মহাযোগী মহামানব ইয়ুৎসুং লামাজির উপস্থিতিতে যোগের উচ্চাঙ্গ প্রক্রিয়া কৌশল শঙ্কর মহারাজ দেখেছিলেন। 24 জন যোগ্য অধিকারীকে প্রয়োগকলা শেখাচ্ছিলেন শ্রিংপা। এই জন্য তোকলাং থেকে আগত নবীনদের সন্ন্যাস সংস্কার তাঁরা দেখা হল না। 3য় দিনে নবীন যুবা সন্ন্যাসীদের প্রশিক্ষণ কেন্দ্রে শঙ্কর মহারাজ গেলেন। দেখলেন আজ তাদের মুণ্ডিত মস্তক। তিনি প্রশিক্ষণ কেন্দ্রে আসার আগেই তাদের যোগক্রিয়া আরম্ভ হয়েছে। এখানেও দেখলেন 42 জন যুবা সন্ন্যাসী সকলেই বিবস্ত্র, নগ্ন হয়ে বিশিষ্ট ভঙ্গিতে বসেছে। 21 জন যুবা বাঁ পায়ের গোড়ালি মূলাধারে দাবিয়ে ডান পা লম্বা ছড়িয়ে রেখেছে। মূল বন্ধ, মহাবন্ধ, জলন্ধর বন্ধ করে মুহুর্মুহু কুহু নারীর আকর্ষণে শক্তিকেন্দ্র মূলাধার থেকে কুণ্ডলিনীকে টানছে। প্রশিক্ষক বললেন, সকলেই এরা এখন কুম্ভক মুদ্রাতে। অন্য 21 জন তাদের সাহায্য করছে। শঙ্কর মহারাজ দেখলেন কুম্ভক প্রাপ্ত তরুণ যোগীরা লোমহর্ষিত হয়ে রোমাঞ্চিত। সাহায্যকারীরা তাদের বাম হাতের 4টি আঙুল দিয়ে সাধকদের লিঙ্গমূল স্বাধিষ্ঠান চেপে ধরেছে এবং নাভি কেন্দ্রে বুড়ো আঙুল দিয়ে চাপ দিচ্ছে। ডান হাত দিয়ে তারা সাধকদের মাথায় আস্তে আস্তে আঘাত করছে। দেখতে দেখতে ক্রিয়ারত সাধকরা অতীব দিব্যভাবে বিহ্বল হল। মুখমণ্ডলে সকলের অপূর্ব তেজ প্রকাশিত হচ্ছে। অনেকেরই ভাবময় নয়নে জল ঝরছে। প্রশিক্ষক বললেন, তোকলাং গুম্ফাতে এসে এদের সকলেরই কুণ্ডলিনী জাগ্রত ছিল। আজ এদের সুষুম্নাতে চালিয়ে ঊর্ধ্বরে তা করা হচ্ছে। 42 জন নবীন সন্ন্যাসীর 21 জন আজ সাধনাতে বসেছে। অন্য 21 জন তাদের সাহায্য করছে।
পরের দিন এই সহায়ক 21 জন সাধনাতে বসবে, আর আজকের 21 জন সাধক তাদের সহযোগী থাকবে। আজকের প্রশিক্ষক স্বয়ং শ্রীংপা। যুবা সন্ন্যাসীদের ঊর্ধ্বরেতা সাধন কৌশল শ্রীংপা শেখাচ্ছেন। তিনি বললেন, আজকের নবীন সাধক 21 জনের মধ্যে 18 জন দ্বিতীয় গ্রন্থি ভেদ করে মণিপুরে উঠেছে। 3 জনের মূলাধার ছেড়ে স্বাধিষ্ঠানে থেমেছে। এই 21 জনের সকলেই সফল বিদ্যার্থী। প্রথম দিনের শক্তিকেন্দ্র মূলাধার থেকে স্বাধিষ্ঠান ভেদনই লক্ষ্য ছিল। 3 জনের শক্তি চলায়মান হয়ে দ্বিতীয় কমলে স্থিতি হয়েছে। সকলেই উন্নীত হয়েছে এরা। এরপর প্রতি 10 দিন অন্তর এক এক চক্র, গ্রন্থি বা পদ্ম ভেদনের কৌশল তাদের দেওয়া হবে। 10 দিন অভ্যাসের পর এক এক গ্রন্থি ভেদ শেখানো হবে। সহস্র দল কমলে আসতে 2 থেকে 3 মাস সময় লাগবে। অধিকাংশ সাধক হৃদয় দেশে অনাহত ও কণ্ঠ দেশে বিশুদ্ধ চক্রে এসে থেমে যায়। 90% সাধক হৃদয় কমলে পরমাত্মার দিব্য স্পর্শে অভিভূত হয়ে পড়ে। এর থেকে আগে উঠতে চায় না। কণ্ঠ দেশের বিশুদ্ধ চক্র ভেদ করে কেউ কেউ আজ্ঞা চক্রে শক্তি চালনে সমর্থ হয়, কিন্তু ভেদন করতে পারে না। আজ্ঞা চক্র বা কূটস্থ ভেদন বিধাতার অনুকম্পা এবং সাধকের জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলেই 2-1 জন মাত্র সমর্থ হন। অবশ্য নাভি কেন্দ্র মণিপুর ভেদ হলেই উচ্চকোটির সাধক বলে মানা হয়। দ্বিতীয় গ্রন্থির স্বাধিষ্ঠান ভেদীরা ঊর্ধ্বরেতা হন। দ্বিতীয় বা তৃতীয় কমলে শক্তির ঊর্ধ্বাগমন হলে ভাবাবেশ এত তীব্র হয় যে সাধক জন্ম জন্মান্তর সেই কুহকে নিত্যই স্নান করতে চায়। পুরুষের স্ত্রী সম্ভোগে এবং স্ত্রীর পুরুষ সম্ভোগে যে অনির্বচনীয় পুলক সৃষ্টি হয়, তার ফলে স্ত্রী পুরুষ নিত্য মিলন রসে মত্ত হওয়ার বাসনাতে আমৃত্যু তৃষিত থাকে। জীবন ভরা অতৃপ্ত, তৃষিত। বৃদ্ধ অবস্থাতেও অক্ষম বৃদ্ধ ইন্দ্রিয় সুখের স্মরণ মননে কল্পলোকে থাকে। সেই রকমই এই 2 গ্রন্থি ভেদন হলে সাধকের সেই অবস্থা হয়। অর্ধেকের অধিক সাধকই এই 2 চক্র ভেদন করেই পরিতুষ্ট হয়ে পড়ে। হৃদ কমলে সকলেই শান্ত। কেবল 1-2 জন ভাগ্যবানী আজ্ঞা চক্র ভেদ করতে সমর্থ হয়। আজ্ঞা চক্র ভেদ হলেই তার সহস্রারে স্থিতি হয়। তিনি ব্রহ্মময় হয়ে যান। ব্রহ্মাণ্ড তাঁর জ্ঞান ভাণ্ডার। তখন তিনি হন ত্রিকালজ্ঞ, সমদর্শী ও ভগবৎ পদবাচ্য। যেমন মহাযোগীর ব্রহ্মকল্প ইয়ুৎসুং লামাজি রানী দুর্গাবতীর আহ্বানে গোয়ালিয়র রাজপ্রাসাদে যাওয়ার আগেই তিনি ছিলেন সর্ব উপাধি প্রাপ্ত শুদ্ধ মুক্ত বুদ্ধ বিশেষ। আজকের 21 জন সাধকই ঊর্ধ্বরেতা। সকলের কুণ্ডলিনী শক্তি কেন্দ্র থেকে চালিত হয়েছে। এরা অবশ্যই অটল যোগী। শঙ্কর মহারাজ জানতে চাইলেন, আজকের 42 জন নবীন সন্ন্যাসীদের মধ্যে কতজন চরম শিখরে অর্থাৎ আজ্ঞাচক্র ভেদ করতে সমর্থ হবেন? উত্তরে তিনি বললেন, আমি তো বলেছি, আজ্ঞাচক্র ভেদনে অবশ্যই পরমাত্মার অনুকম্পা ও আপন ভাগ্য একমাত্র সহায়। হৃদয় কেন্দ্রে এরা সকলেই উন্নীত হবে, এটা ঠিক। শক্তি চালনেও এদের তীব্রতা আছে। হৃদয় কমলের উপরে বিশুদ্ধ চক্রে এদের অনেকেই শক্তি চালনে সমর্থ হবে। কূটস্থ বা আজ্ঞাচক্র ভেদ কার হবে সেটা আগে থেকে বলার সাধ্য কারোর নেই। ভাগবত বিগ্রহ ইয়ুৎসুং লামাজির পরবর্তী নির্দেশের অপেক্ষায় শঙ্কর মহারাজ আছেন। একদিন দিব্যকৈবল্য এসে বলল, আপনার জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ যাত্রার আদেশ হয়েছে। ভোর 4টায় বেরোতে হবে। 3-4 দিনের হাঁটা পথ। 2 সিদ্ধাশ্রমে রাত্রি বাস হবে। দুটোই ভারতীয় যোগীদের সাধনাস্থল। 3য় বা 4র্থ দিনে জ্ঞানগঞ্জের বেষ্টনে এসে পৌঁছাবো। জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ দিব্য আত্মাদের আবাসস্থল। সেখানেই মহাতপাজির তত্ত্বাবধানে চলেছে দিব্য আত্মাদের শোধন ক্রিয়া। আত্মিক স্তরের উচ্চাঙ্গ যোগের প্রয়োগশালা এই জ্ঞানগঞ্জ। দেখা যাক এই পরিমণ্ডলে আপনার জন্য বরাদ্দ আর কি অপেক্ষা করছে। ঘাবড়াবেন না মহারাজ, কারণ আপনি একা নন। ভারত সীমান্তে ছেড়ে আসা অবধি আমি আপনার সাথেই আছি। আহ্লাদে শঙ্কর মহারাজ দিব্য কৈবল্যকে জড়িয়ে ধরলেন। ধরতেই কি এক অদৃশ্য তরঙ্গে তার ভিতরে বাইরে এক তীব্র ভোল্টেজের বিদ্যুৎ ধারার ঝটকা অনুভব করলেন। এতদিন তার সাথে তিনি রয়েছেন। যাত্রাপথে সেবকের মতো তিনি তার সিদ্ধতান্ত্রিক তেল সর্বাঙ্গে মালিশ করেছেন। তখন তো এমনটা হয়নি। শঙ্কর মহারাজ বুঝলেন, আজ দিব্য কৈবল্য সাধনা থেকে উঠেই পরের দিন ভোরবেলায় যাত্রা সংবাদ দিতে এসছেন। সেই পর্যন্ত তার সাধনার আবেশ ছিল। তিনি তো ভাবতেই পারেননি যে আবেগে শঙ্কর মহারাজ তাকে জড়িয়ে ধরবেন। এতদিন তিনি তার ছোট ভাইয়ের মতো স্নেহ ভাজনের ব্যবহার করে এসছেন তার সাথে। কোনো সরম সংকোচ ছিল না সাধনা স্তরের উচ্চ নিচের ভেদাভেদ। কিন্তু আজ বিশেষভাবে শঙ্কর মহারাজ অনুভব করলেন দিব্য কৈবল্যের সাধন শরীরের অবস্থা তখন কোন স্তরে রয়েছে। আমাদের এই পৃথিবীর এক চিন্ময় ভুবন জ্ঞানগঞ্জ।
হিমালয়ের সুউচ্চ হিমাদ্রি শ্রেণীতে এর অবস্থান। যোগের সমুন্নত শিখরে যারা উন্নীত হয়েছেন তারা অনেকেই এই ঘাঁটিতে এসেছেন। হিমাদ্রি শ্রেণীতে ভ্রমণরত কোনো কোনো মহাত্মা হঠাৎ এই সিদ্ধ যোগভূমির প্রভামণ্ডলে এসে পড়লে দিব্য ভাবাবেশে চুম্বকের মতো তিনি আকৃষ্ট হন। অনেক সংস্কারিত সাধক আবার জ্ঞানগঞ্জের পরিধির বাইরে এসে মনুষ্যলোকে ফিরে যান। মহান মহান জগাত্মাদের এটা একটা দিব্যধাম। বিধাতা সৃষ্ট এ এক অভিনব সিদ্ধলোক। ভৌম বাতাবরণের সামান্য ঊর্ধ্বে সময়শূন্য ভূহীন ঘাঁটি এই জ্ঞানগঞ্জ, যেখানে কালের প্রভাব অতি নগণ্য। এই মণ্ডলে অবস্থানরত যোগীরা দিব্য দেহ প্রাপ্ত হয়ে ফিরে যান কৌমার্চে। এই মণ্ডলের বাইরে মৃত্যুলোকের নিয়ম, কালের ধর্ম, দেহের ক্রমবিকাশ, শৈশব থেকে বার্ধক্য, জরা, মৃত্যু আদি। এই মণ্ডলের বাইরে এলে ক্ষুধা, তৃষ্ণা, কাম প্রবৃত্তি, কাল রাজ্যের আনুষাঙ্গিক ধর্ম তখন ফের চালু হয়। মাকড়সা জালের মতো এই রাজ্য সবসময় প্রসারণশীল। চলমান 21 কিলোমিটার আয়তনের বিশাল পরিধি বিশিষ্ট এক মানব লাইব্রেরি। এই বৃহৎ বিস্তার আবার সময়ের সঙ্গে সঙ্গে সংকোচনশীল। সময়ে সময়ে এর আয়তন 1 কিলোমিটারেরও কম হয়। বৈদিক কালের আবিষ্কারক এই জ্ঞানগঞ্জ। বহু মনীষী রচনায় ও সিদ্ধ সাধকদের জবানিতে এই দিব্য ঘাঁটির পরিচয় পাওয়া যায়। গৃহী সাধক মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ জ্ঞানগঞ্জ প্রসঙ্গে লিখেছেন, উহা এমন গুপ্ত যে বিশিষ্ট শক্তির বিকাশ না হইলে এবং ওই স্থানের অধিষ্ঠাতার অনুজ্ঞা না হইলে মর্তজীবের এই স্থান দৃষ্টিগোচর হয় না। যে সকল জীব ওই স্থান হইতে কোনো প্রকারের শক্তির আনুকূল্য প্রাপ্ত না হয় তাহাদের পক্ষে উহার দুর্ভেদ্য রহস্য ভেদ করা অসম্ভব। ওই স্থান সাধারণ ভৌগোলিক স্থানের ন্যায় নহে। ইহা যদিও গুপ্তভাবে ভূপৃষ্ঠে বিদ্যমান আছে, তথাপি ইহার প্রকৃত স্বরূপ বহু দূরে। প্রকৃত যোগী ভিন্ন এই স্থানের সন্ধান কেহ পাইতে পারে না। ইহাতে প্রবেশ লাভ করা তো দূরের কথা, স্থানটি যোগী নির্মিত। জ্ঞানগঞ্জ যোগী বিশেষের তীব্রতম যোগ সাধনার প্রভাবে বিশ্ব কল্যাণের মহালক্ষ্য পূর্ণ করিবার উদ্দেশ্যেই রচিত হইয়াছে। এখানে মানব থেকে মহামানব বা দিব্য মানবের রূপান্তর হয়। যারা দিব্য দেহ প্রাপ্ত হন তারাই লোক লোকান্তরে দৃশ্য বা অদৃশ্য রূপে গমনাগমন করেন। শঙ্কর মহারাজদের জ্ঞানগঞ্জ যাত্রাপথে মহাত্মা ভূমানন্দ ও সাধক জীবনানন্দের গুম্ফাতে রাত্রিবাস হয়েছে। দুজনেই তুরিয়াতীত যোগী। সদ্য সদ্য স্বরূপ স্বামী 3 বছর একান্ত সাধনার জন্য গুম্ফাদ্বার বন্ধ করেছেন। সমাধি ভঙ্গ হলে তার সংকেত অনুসারে 3 বছর পরে গুম্ফাদ্বার খোলা হবে। তার সহযোগীরা এখন অন্যত্র চলে গেছেন। চলার পথে এক বিশাল চাতালের ওপর দিব্য কৈবল্য মাথা ঠেকিয়ে বলল, এটাই তাঁর বসবার আসন। চাতালের নিচেই তাঁর গুম্ফা গৃহ। শঙ্কর মহারাজও চাতালের উদ্দেশ্যে তাঁর প্রণাম জানিয়ে দুর্গম হিমাচ্ছাদিত শিখরে উঠতে লাগলেন। চলার পথে দিব্য কৈবল্যকে তিনি বললেন, আচার্য শঙ্কর বলেছেন জগৎ স্বপ্নবৎ, মায়া মরীচিকা সম। এর অর্থ কি? উত্তরে দিব্য কৈবল্য বললেন, মায়া অর্থে জগৎ নেই, এ কথা বুঝলে ভুল হবে। জগৎ নেই শঙ্করাচার্য এ কথা বলতে পারে না। জগৎ আছে, অবশ্যই আছে, কিন্তু মানুষ যেমনটা ভাবে তেমনটা নয়। মায়া বলতে জগতের সত্তা নেই এমনটা বোঝায় না। জগৎ ও জীবজগতের ধারণা লোক যেমনটা ভাবে তেমনটা নয়। চলতে চলতে খানিকটা পরিশ্রান্ত হয়ে এক হিমশৈলের শিখরে দুজনে বিশ্রাম নিলেন। এক নজরে বিস্তীর্ণ ক্ষেত্র দেখছেন। দিব্য কৈবল্য বললেন, এবার ডাউনের রাস্তা। আর এক উপত্যকা পেরিয়ে আজকের বিশ্রাম। তুষারগিরিতে তারা দুজন চলছেন। স্বপ্নেও তারা ভাবেননি এই রকম তুষার শৃঙ্গে চড়তে পারবেন। দিব্য কৈবল্য শঙ্কর মহারাজকে সকালের দিকে কি এক গুটিকা খাইয়েছে। ক্লান্তি বোধ নেই, চলেছেন বিরামহীনভাবে। নিম্ন তাপমানেও তিনি স্বাভাবিক আছেন সজীব এবং প্রাণময়। তুষারাবৃত এক পার্বত্য ঘাঁটিতে চলতে চলতে শঙ্কর মহারাজ বললেন, অহেতুকী কৃপাবর্ষণ বিষয়ে তোমার অনুভব জানতে চাই। তাপিত ও পীড়িত মানুষকে উদ্ধার করতে মহাত্মাদের কৃপা বর্ষিত হলে দেশের উদ্ধার হবে, তা হয় না কেন? দিব্য কৈবল্য অতি সহজে এর উত্তর দিল। বলল, অহেতুকী কৃপা তার ওপরই বর্ষিত হয় যার হৃদয়াত্মা তৈরি আছে। না হলে উদ্যত বাদরের হাতে তলোয়ার তুলে দেওয়া হবে। যার সাধন ভজন নেই, অসংযমী হৃদয়, যার ঔদার্যগুণ শূন্য, এমন ব্যক্তির ওপর শক্তিপাত করলে হিতে অহিত হবে, মঙ্গলের স্থানে অমঙ্গল হবে। দিব্য কৈবল্য বলল, সামনেই মহাত্মা ভূমানন্দের গুম্ফা। শঙ্কর মহারাজ বললেন, এই মহাত্মারা এত দুর্গম, এমন গুপ্ত মঠে থাকলে তাদের সঙ্গ না পেলে মানুষ আধ্যাত্মিক পথে আসবে কেন? দিব্য কৈবল্যের উত্তর, এই ভূমানন্দ স্বামী ভারতীয় যোগী।
শুনেছি মধ্যপ্রদেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারেই তার জন্ম। তিনি দুর্গম অঞ্চলে এলেন কিভাবে? যারা আসার তারা আসবে। জীবন জিজ্ঞাসা ও বৈরাগ্য থাকলে সে খুঁজে নেবে নিজের গাইড। যার তীব্র আগ্রহ আছে সেই তো পায়। পৌঁছালেন তারা দুজন মহাত্মা ভূমানন্দের গুম্ফায়। গুম্ফার মুখে মাথা নিচু করেই তাদের কিছুটা যেতে হলো। কিছু দূর এগিয়ে এক খোলামেলা স্থান এলো, যেখানে চারখানা পাশাপাশি সাধন কক্ষ, নিচে আর এক ভূতল গৃহ। তাদের উভয়কে ভূতল গৃহেই থাকতে দেওয়া হলো। ভূমানন্দ ক্ষীণ, উজ্জ্বল, শ্যামবর্ণ, প্রায় 6 ফুট লম্বা, শরীরে অসম্ভব সাধনার তেজ। তার দুর্লভ আধ্যাত্মিক সঙ্গের কথাবার্তা সম্পূর্ণ গোপনীয়। নিষেধাজ্ঞা থাকার কারণে তা আর বলা হলো না। প্রতি মুহূর্তে জীবন সংশয়। বিশাল হিমচ্ছাদিত প্রান্তর, হিমালয়ের এক শিখরের পাশ দিয়ে চলছেন শঙ্কর মহারাজ। প্রায় 50 ফুট এক তুষারপিণ্ড খসে গুড়গুড় শব্দ করে তার 10 হাত দূর দিয়ে প্রায় 100 মিটার নিচে এক বেসিনের মতো বরফালি ক্ষেত্রে নেমে এলো। সবেমাত্র 2 মিনিট আগে সেই অংশ তিনি পার হয়েছেন। লাঠিতে ভর দিয়ে তিনি আরাম করছেন। দেখছেন সেখানে এখন 50 থেকে 60 ফুট গর্ত। 10 হাত দূরেই কিছুক্ষণ আগেই এই দুর্ঘটনাতে তার তুষার সমাধি হতে পারত। তবুও তার মনে কোনো ভয় ছিল না, কারণ প্রবল বিশ্বাস এই যে মহামানব উৎসুং লামাজি তাকে পাঠিয়েছেন। তার প্রতি শঙ্কর মহারাজের অগাধ বিশ্বাস ও ভরসা অকল্পনীয় এই যাত্রাকে সফল করেছে। ঠাউর নেই যে কত তুষার নদী তিনি পার হয়েছেন। সাথী তাঁর দিব্য কৈবল্য, সেও ছিল নির্ভীক। চোখের সামনে প্রাকৃতিক বিপর্যয় দেখছেন, তবুও দিব্য কৈবল্য নির্বিকার। দিব্য কৈবল্য এগিয়ে চলেছেন, শঙ্কর মহারাজও তাকে অনুসরণ করছেন। কোথাও সে শঙ্কর মহারাজকে বাচ্চার মতো কাঁধে তুলেছে। অসাধারণ তার সাহস ও সামর্থ্য। দিব্য কৈবল্য এই জীবনে শঙ্কর মহারাজের স্মরণীয় ও বরণীয়। সে তাঁর অন্তরঙ্গ মিত্র, ভাই, তাঁর আত্মার আত্মীয়। প্রবল বরফালি হাওয়া চলছে, তুষারপাত শুরু হয়েছে। তুষার ঝড় মাথায় নিয়ে খুব কষ্টে সাধক জীবনানন্দজির গুম্ফাধারে তাঁরা এসছেন। গুম্ফার দ্বার বেশ লম্বা, কিন্তু ভেতরটা অন্ধকার লাগছে। ভিতরে যাওয়া যাবে কিনা এই তিনি ভাবছেন। কেমন যেন অহেতুক আতঙ্ক লাগছে। ততক্ষণে তিনি দেখলেন দিব্য কৈবল্য ভেতরে ঢুকে পড়েছে। অগত্যা তাকে তিনি অনুসরণ করলেন। কিছুটা চলার পর এক প্রকাশময় স্থান শঙ্কর মহারাজ দেখতে পেলেন। স্থানটি বেশ চওড়া এবং গুম্ফাই বটে। পাথরের গুম্ফাঘর। গুম্ফার মেঝেতে সুন্দর পাথর বিছানো, ছোট ছোট 5খানা সাধনা কক্ষ। ভিতরের বারান্দাতে এক রঙিন নকশা করা, তাতে তিব্বতের সারা সিদ্ধাশ্রম ও সাধকদের তালিকা। গুম্ফার ছাদ ও দেওয়াল নানা ধরনের রঙে সাজানো। জীবনানন্দজি তার সাধন কক্ষের দরজায় দাঁড়িয়েছিলেন। লম্বায় 6 ফুট তো হবেনি, জটা বিভূষিত অপূর্ব কান্তি, কানে কুণ্ডল, গলায় রুদ্রাক্ষ সহ বিভিন্ন ধরনের রত্ন। কোমল স্বরে তিনি বললেন, এত দেরি কেন? মনে হলো তিনি যেন আগে থেকেই তাঁদের আগমন বার্তা পেয়েছেন। বুঝলেন শঙ্কর মহারাজ যে দিব্য কৈবল্যর সাথে জীবনানন্দজির অনেক পুরনো সম্পর্ক। বললেন, খিচুড়ি গরম আছে, গরম জলে হাত মুখ ধুয়ে মহারাজকে খাইয়ে দাও। শঙ্কর মহারাজ বললেন, কেন? আমি একা কেন? দিব্য কৈবল্য খাবে না? দিব্য কৈবল্যকে শঙ্কর মহারাজ ইশারা করলেন। সে আজ খাবে না বলে জানালো। শঙ্কর মহারাজের খাবার পর এক প্রকোষ্ঠ তিনি খুলে দিলেন। এতেই তারা দুজনে থাকবেন। মেঝেতেই শুতে হবে। আসন পাতাই ছিল। আজ খুব বেশি হাঁটা হয়েছে, ক্লান্তিও তাঁদের আছে। বসতে মোটেই ধৈর্য নেই। লম্বা হয়ে শুয়েছেন মাত্র। সাধক জীবনানন্দ তাঁদের প্রকোষ্ঠে নিয়ে এলেন। উঠে বসবার চেষ্টা শঙ্কর মহারাজেরা করছেন তো সাধকজি বলেন, আপনি লম্বা হয়েই থাকুন, কোনো সংকোচ করবেন না, আমরা তো একই পরিবারভুক্ত। শঙ্কর মহারাজ বুঝলেন দিব্য কৈবল্য এখানে অনেকবার এসছেন। গৌড় সাধন রহস্য বিষয়ে উভয়ের আলোচনা চলছিল। শঙ্কর মহারাজ শুয়ে পড়েছেন। অনেক রাত অবধি সেদিন তত্ত্ববিচার চলল। রাতের তত্ত্ববিচারের সূত্র ধরেই সকালবেলায় তার দীর্ঘ বক্তব্য শঙ্কর মহারাজ শুনলেন। সাধক জীবনানন্দজির আগ্রহে পরদিনও সেখানে তারা অবস্থান করলেন। বিশাল বিশ্বের জনকোলাহলের অনেক দূরে এই তুষার দেশে দিব্য কৈবল্য ও জীবনানন্দজির সংলাপ শঙ্কর মহারাজের সাধন জীবনের এক নতুন দিগদর্শন, বিশেষ মার্গকে যেন খুলে দিল। আহা, সাথে যদি রেকর্ডার থাকত! সমগ্র আলোচনা দুজনের সাধক জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা কেন্দ্রিক। কোনো পুঁথিগত বিদ্যার আলোচনা সেটা ছিল না। যথাযথ স্মৃতিতে ধরে রাখার ক্ষমতা
শঙ্কর মহারাজের যদিও সামান্য, সেটাই তিনি মনে করেন। তিনি শুধু আলোচনার ভাবময় অংশটুকুই গ্রহণ করেছিলেন। দ্বিতীয় দিনেও এখানে দিব্য কৈবল্য কোনো খাবার খেল না। একমাত্র শঙ্কর মহারাজের জন্যই সেদিন খাবার বানানো হয়েছিল। যখনই খাবারের কথা শঙ্কর মহারাজ বলেন, তখনই দিব্য কৈবল্য বলে, এই তো 5 দিন আগেই খেয়েছেন, এই তো 6 দিন আগেই তিনি খেয়ে নিয়েছেন। শঙ্কর মহারাজকে সে বলেছে যে একেবারেই সে নিরাহারী নয়, চলাচল করলে 8-10 দিন অন্তর ও সাধনাকালে 20 থেকে 25 দিন অন্তর সে খাবার খায়। তবুও কি তার তেজ ভাবা যায় না। সাথে থেকে শঙ্কর মহারাজ দেখেছেন রাতেও সে ঘুমায় না। নিদ্রাজয়ী দিব্য কৈবল্য। রাতে যতবার তিনি দেখেছেন সে ধ্যান ও মুদ্রাতেই বসে থাকে, হেলান দিয়ে বা অর্ধশায়িত হয়ে। অসীম অনন্তে তার চিন্তা চেতনা, মহাযোগী সে। দিনের আলোচনাতে যোগশাস্ত্রে অনুক্ত গুরু পরম্পরা বিদ্যা, যা শঙ্কর মহারাজের অজ্ঞাত ছিল, তার বিশেষ প্রয়োগকলা দেখে তাঁর জীবন ধন্য ও সমৃদ্ধ হল। যোগের অধিকারী ছাড়া তা প্রকাশ করা মানা। পরের দিন 18,000 ফুট উচ্চতা অতিক্রম করে 16,000 ফুট নেমে আসতে হলো। এটাই জ্ঞানগঞ্জের ঘাঁটি। সরতে সরতে এটা এখন তাকলাকোটের 80 থেকে 90 কিলোমিটার পশ্চিমে সরে এসছে। শঙ্কর মহারাজের অনুমানই সঠিক। এই ভেবে বিবেচনা করছেন যে জ্ঞানগঞ্জের পরিধির বাইরে এসে 2 দিনের হাঁটা পথে ভারত তিব্বত সীমা লিম্পিয়া ধুরায় পৌঁছেছেন। লিম্পিয়া ধুরা থেকে 1.5 দিনে নেমেছেন আইটিবিপির শেষ সীমাচৌকি জলিংকংয়ে। এই মণ্ডলে প্রবেশ করে শঙ্কর মহারাজ হতবাক হয়ে গেলেন। মানব জাতির এক অগম্য প্রদেশ, যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারবে না। বোবা যেমন সুমিষ্ট স্বাদ বর্ণনা করতে অক্ষম, সেই রকমই শঙ্কর মহারাজের অবস্থা অসহায়। অবিশ্বাস্য এক লোক, কে মানবে তার কথা? একমাত্র সাক্ষী তার অন্তরাত্মা। বিতর্কে তিনি যাবেন না। দর্শক ও শ্রোতাদের বিশ্বাস হয়তো ভালো, অবিশ্বাস্য হলেও কল্পিত কাহিনী বলেই মেনে নিন। কারণ শঙ্কর মহারাজ নিজে এই দিব্য মণ্ডলে না থাকলে তাঁরও শঙ্কা হতো। কল্পিত মন গড়া কাহিনী বলেই তিনি নিজেই হয়তো মেনে নিতেন। তিনি এটাও জানেন যে এই বর্ণনা লিপিবদ্ধ করা তার নিজের পক্ষে অসাধ্য। তবু সচেতন মনে টনটনে সজ্ঞানে ভাষা দেবার তিনি চেষ্টা করেছিলেন মাত্র। আজকের শেষ যাত্রা দিব্যলোক জ্ঞানগঞ্জ মঠ। হিমাচ্ছাদিত 2 শৈলশিখর অতিক্রম করে এক অতি দুর্গম অথচ সুরম্য প্রদেশে এসছেন। এইসব অঞ্চলে সারা বছরই কুয়াশাচ্ছন্ন, বাদল ঢাকা জনহীন ঘাঁটি। গাছগাছালির চিহ্নমাত্র নেই। চির তুষারময় প্রদেশ। দেখা যাচ্ছে কম্পিত তাপ তরঙ্গের মতো কিছু একটা ঝিলমিল করছে। মনে হলো তারা দুজনেই যেন মাকড়সার জালে ফেঁসে গেছেন। জালটি বহুদূর বিস্তারিত। জালে রাজ্যে তারা প্রবেশ করলেন। দেখলেন স্তরে স্তরে বিভিন্ন রঙের প্রকাশ তরঙ্গ। সবে একটা জাল ভেদ হয়েছে। সামনে আরও অতি স্বচ্ছ রেশমি জাল আকাশ জুড়ে আবদ্ধ। বিচিত্র জালের স্তর। সেই রেশমি জালের ফাঁকে মাথা গলাতেই এপারে কুয়াশায় ঢাকা মেঘমালা। সেই মেঘে যেন শঙ্কর মহারাজ ভাসছেন। স্পন্দিত হচ্ছে আর এক রঙিন প্রকাশ তরঙ্গ। সেটিও জালের মতোই তাঁর লাগছে। অদ্ভুত কুহকী লীলা, অতি রহস্যময়। জোনাকির মতো অনেক আলোকবিন্দু উঠছে। শঙ্কর মহারাজ পাগলের মতো চক্রাকারে হাত ঘুরিয়ে সেই জালের স্পর্শ অনুভব করতে চাইলেন। জাল স্পষ্ট দেখছেন, অথচ তার ভৌতিক অস্তিত্ব নেই। জাল তো অধরাই। অতি আশ্চর্য মায়াবী সেই জগৎ। শঙ্কর মহারাজের শৈশবতুল্য লীলা কৌতুক দিব্য কৈবল্য যেন পাশ থেকে উপভোগ করছে। দেখতে দেখতে 21 কিলোমিটার বিস্তৃত জ্ঞানগঞ্জের পরিসীমাতে শঙ্কর মহারাজেরা আসলেন। এই সময় এর বিস্তার উপরে নিচে, সামনে পিছনে, ডাইনে বামে 21 কিলোমিটার। এটা চলমান, প্রসারণশীল ও সংক্ষিপ্ত। কোথাও এটা বেলুনের মতো বিস্তারিত, আবার কোথাও চুপসে 1 কিলোমিটারেরও সংক্ষিপ্ত কম। হঠাৎ 21 কিলোমিটার বিস্তৃত বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো সুবিশাল বিস্তৃত আয়তনের এক গোলাকার ঘরে শঙ্কর মহারাজেরা যেন ঢুকে পড়লেন। মনে হলো এর ভেতরটা 10 দিক জুড়ে পূর্ণ আয়তনের প্রশস্ত আয়না দিয়ে ঢাকা। বিশাল বিস্তারিত জ্ঞানগঞ্জ মঠের দৃশ্য এক স্থানে বসে একই সময়ে চোখ ঘুরিয়ে 21 কিলোমিটার ঢাকা গোলাকার দর্পণের ওপর দেখা যাচ্ছে। অনন্ত বিস্তারিত গোলাকার অন্তরাবরণ, রামধনুর রঙে রাঙা বর্ণালী জ্ঞানগঞ্জ। কুসুম সুবাসিত অপূর্ব সুগন্ধ, অপূর্ব গোধূলির বৈরাগ্যে রাগ রঞ্জিত সন্ধ্যায় কোথাও যোগের উচ্চাঙ্গ প্রশিক্ষণ চলছে,
কোথাও বা প্রভাতকালীন অস্ফুট প্রকাশে ধ্যান ও মুদ্রাতে সমাধিস্থ সাধকেরা, কোথাও পাখির কুঞ্জনে ভরা বেদির চারিদিকে মহাত্মাদের মণ্ডলী বসছে। স্বচ্ছ নির্মল সরোবরে ভেসে বেড়াচ্ছে হংসমিথুন, তারই কূলে ভ্রাম্যমান ঋষিকুলের তরুণ সাধকবৃন্দ। কোথাও বা ফুলে ভরা বসন্তে আন্দোলিত বনলতা দর্শনে আহ্লাদিত নবীন সন্ন্যাসী। চিত্তলোকের সংকল্প মাত্রই নানা সিদ্ধাশ্রম ছবির মতো শঙ্কর মহারাজ দেখতে পেলেন। মনে হলো এ এক স্বতঃস্ফূর্ত দিব্যধাম। এখানে সকলের সংযম ইন্দ্রিয়, নিজের সাধনায় তাঁরা একেবারেই ডুবে আছেন। এই অজ্ঞাত প্রদেশে চন্দ্র সূর্যের প্রকাশ নেই। দিক দিশায় এর দুধের মতো সাদা প্রদেশ, অতি মায়াময়। নিরন্তর এক উষাকালীন হালকা প্রকাশ। এই চন্দ্র সূর্যের প্রকাশ নয়, অথচ প্রকাশের মূল স্রোতের উৎস তিনি বুঝতে পারলেন না। এখানে সকলেই আত্মলীন, কারোর সঙ্গে কারোর কোনো কথা নেই, কেবলই অন্তর্বার্তা আর চোখের ভাষা। চোখের লেন্স কতটুকু, যা রেটিনাতে বিশাল প্রকৃতির প্রতিবিম্ব তিনি দেখছেন। মনে হয় তেমনি এক ক্ষুদ্র লেন্সের ভেতর দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ড তিনি দর্শন করছেন। এই মঠ ভৌতিক জগতের নিয়মের বাইরে। এখানে অবস্থানরত যোগীদের এই দেখা গেল, আবার এই দেখা যাচ্ছে না। তাঁদের ভৌতিক শরীর পূর্ণরূপে দিব্য দেহপ্রাপ্ত, কোথাও দৃশ্য আবার কোথাও অদৃশ্য হয়ে সর্বত্র গমনাগমনে সমর্থ। এই জ্ঞানগঞ্জ দিব্যধামে কোনো মৃত আত্মা নেই। জ্ঞানগঞ্জ তাদের জন্য নয়। এই দিব্যধামে উচ্চকোটির সাধক সশরীরে আসেন। এখানে এসে তারা যোগের পূর্ণতা প্রাপ্ত হন। যোগের উচ্চাঙ্গ অনুশীলন করে একই জীবনে দিব্য দেহী হন তারা। দৃশ্য অদৃশ্য সমানভাবে রং রূপ বদল করতে তারা সমর্থ। এরা জীবিত বা মৃত শরীরে প্রবেশ করতে পারেন। মৃত শরীরে প্রবেশ করলে বলা হয় পরকায়া প্রবেশ। অনেক সময় তারা কৃপণ ধনী ব্যক্তির জীবিত শরীরে প্রবেশ করে মহৎ দান, পূর্ণ কর্ম বা বাঞ্ছিত কর্ম করিয়ে নেন। কেউ কেউ দিব্য দেহ প্রাপ্ত হয়ে লোকান্তরেও চলে যান। কেউ বা উচ্চ সংস্কার সম্পন্ন উচিত গর্ভ পেলে পুনর্জন্ম স্বীকার করেন। অবশ্য তাদের তীব্র বাসনায় বা বিধাতার প্রেরণাতে পুনর্জন্ম হয়। এই মণ্ডলে শঙ্কর মহারাজের নিজের কোনো অস্তিত্ব ছিল না। এখানে তিনি যেন তার অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। দিব্য কৈবল্য তার কলকবজার মালিক। যন্ত্রী যেমন চালায় তিনি তেমন চলেন। হতবাক শঙ্কর মহারাজ এক অজ্ঞাত শক্তির সম্মোহনে যেন বশীভূত হয়ে 8 দিন কি করেছেন, কি দেখেছেন, তার এক অংশ তিনি প্রকাশ করতে যেন পারছেন না। 8 দিন শঙ্কর মহারাজের কোনো ক্ষুধা তৃষ্ণা ছিল না, হুঁশ বেহুশ কোনো বোধই ছিল না। শ্বাস চলছিল কিনা তার মনে নেই। কেবল আনন্দময় জীবন রসেই তিনি ভেসেছিলেন। এমনও মনে হচ্ছিল যেন তার সম্পূর্ণ অস্তিত্ব অপার শান্তি আর আনন্দের রসধারাতে স্নাত হচ্ছিল। ধ্বনিহীন নিঃশব্দ অপার্থিব বাতাবরণে অসীম প্রফুল্লতায় তিনি আপ্লুত ছিলেন। প্রাণ শক্তি যেন বেড়ে গেছে তার। কিভাবে বলবেন অনুভবের সেই ভাষা? বোঝাবার শব্দ তার নেই। মানুষ কল্পনাই করতে পারবে না যে এমনই এক অগম্য রহস্যময় অঞ্চলের অস্তিত্ব এই ধরণীতে আজও আছে। বড় বিচিত্র প্রসারণশীল এই ক্ষেত্র সুউচ্চ হিমাদ্রি হিমালয়ের চলমান মানব লাইব্রেরি, অপার্থিব বাতাবরণ। হাজার হাজার বছর আগে বৈদিককালে মুনি ঋষিদের আবিষ্কৃত এই সময়শূন্য ভূহীন সাম্রাজ্য। দিব্য জ্ঞান ও দিব্য জীবনপ্রাপ্ত জ্ঞানগঞ্জ নিবাসী সকলেই কিন্তু মানবীয়, কিছু স্থায়ী, কিছু অস্থায়ী। কোনো কোনো মহামানব ভাবাবেশে এসে আবার উচ্চ মানুষে ফিরে যান। অনেকেই দিব্য শরীর প্রাপ্ত হয়ে লোকান্তরে চলে যান। কেউ কেউ বিধাতার দ্বারা প্রেরিত হয়ে কখনো ভক্তের আকুতিতে বা নিজের তীব্র বাসনা হলে পুনর্জন্ম স্বীকার করেন। এই মণ্ডলে 1000-10,000 বছরের সিদ্ধ সাধক যোগী আজও রয়েছেন। এরাই কেউ কেউ সংসারের সাধক সাধিকাদের সাথে মানসিক সম্পর্কে যুক্ত থাকেন। পার্থিব ভৌতিক শরীরে দেহ ধারণ করে কখনো কোনো যোগ্য সাধকের যোগ ও তন্ত্র মার্গে সাহায্য করেন। দিব্য কৈবল্যর আকুল প্রার্থনাতে জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ মঠের সঞ্চালক তাদের সামনে আবির্ভূত হলেন। এই জন্যই শঙ্কর মহারাজ বলছেন যে প্রকাশপুঞ্জ নিয়ে এক নীলাভ জ্যোতির বলয় চক্রাকারে ঊর্ধ্বলোক থেকে সেখানে নামল। মুহূর্তের মধ্যে সেই আলোক গোলক থেকে দীপ্ত তেজময় মানবাকার রূপে মহামুনি মহাতাপা সাকার হলেন। জটা বলকল পরিহিত, স্বর্ণকান্তি দেহ, উন্নত ললাট, প্রায় 7 ফুট লম্বা। প্রাচীন ভারতের ঋষি মহাতাপা দর্শন দিলেন শঙ্কর মহারাজদের। অদ্ভুত তার মর্মভেদী দৃষ্টি। তাঁর অন্তর মনে যেসব প্রশ্ন উঠেছে
তার উপস্থিতিতে সকল প্রশ্নের উত্তর তিনি যেন পাচ্ছেন। শাব্দিক ভাষা প্রয়োগের কোনো প্রয়োজনই নেই, চলছে অন্তর্বার্তা। এর আগে এইভাবেই মহাবতার বাবাজি মহারাজের অবতরণ ও তার অভিষেকে উপস্থিত ছিলেন শঙ্কর মহারাজ। ঋষি মহাতপা শঙ্কর মহারাজের প্রাতঃস্মরণীয়। তাঁর আবির্ভাবে তিনি ধন্য হলেন, মুহুর্মুহু রোমাঞ্চিত। এই মহাতপা ঋষির উপাখ্যান বরাহ পুরাণে ৫৫ অধ্যায়ে তিনি বিস্তারিত পেয়েছিলেন। মহাতাবাজির তপস্থলী মধ্য হিমালয়ের বার্নাবত। কেদার খণ্ডের ৯৫ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোক থেকে ৭০ সংখ্যক শ্লোক অবধি বলা হয়েছে, মুক্তিদায়ী এই স্থান একমাত্র কলির পাপাহারী। ঋষির তপ প্রভাবে এই স্থান দিব্য। মহাতাবাজির তপস্থলীতে এসে আজও মানুষ ভাবাবিষ্ট হন। শঙ্কর মহারাজ এই মুহূর্তে তাঁরই সাক্ষাতে একেবারে সামনে। সত্যি শঙ্কর মহারাজ ভাবতে পারছেন না। মনে ভাবছেন, এই জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ মঠে বাঙালি সাধক কেউ আছেন কিনা। অন্তর মনে শঙ্কর মহারাজের উত্তর এলো, যাঁরা ছিলেন তারা সবাই এখন ষষ্ঠ লোকে, তপলোকে। মনে হলো রাম ঠাকুরের অবস্থান এখন কোথায়। সঙ্গে সঙ্গে শঙ্কর মহারাজ মনে মনে উত্তর পেলেন, তিনিও তপলোকে। একমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আত্মশরীর, যিনি সিন্ধু প্রদেশে জন্মেছিলেন, তিনি এখন কৃষ্ণদয়াল নামে জ্ঞানগঞ্জ মঠের শিক্ষার্থী। এইভাবেই শঙ্কর মহারাজ তার নিজের মনে যেসব প্রশ্ন করেছিলেন, উত্তর নিজের মনেই তিনি পরপর পেলেন। প্রিয় দর্শক ও শ্রোতা, সেই রোমাঞ্চকর কথাবার্তাগুলি এবার আপনাদের সামনে তুলে ধরব। প্রশ্ন, এই সকল মহামানবের দিব্যাত্মারা এই ধরণীতে আবার আসবেন তো? উত্তর, শ্রীকৃষ্ণ চৈতন্যের এই ধরায় জন্মগ্রহণের আদেশ হয়েছে, উচিত গর্ভের সন্ধান চলছে। প্রশ্ন, বঙ্কিম বাবুর বর্তমান দেহ শ্রীকৃষ্ণ দয়ালের সাক্ষাৎ হলে প্রীত হব? উত্তর, হবে, পরের মুহূর্তে প্রেরিত হবে। প্রশ্ন, জ্ঞানগঞ্জে অবস্থানরত সাধক মণ্ডলী কি অশরীরী আত্মা? উত্তর, না, এরা সকলেই মানবীয়, সাধনায় দিব্য দেহপ্রাপ্ত। প্রশ্ন, মৃত আত্মাদের অবস্থান কোথায়? উত্তর, মৃত অশরীরী আত্মা নিম্ন শ্রেণীর হলে পৃথিবীর মধ্যাকর্ষণের সীমা ছাড়িয়ে যেতে পারে না। তারা ধরণীর পরিমণ্ডলেই হাহাকার করে ঘুরে বেড়ায়। উচ্চ শ্রেণীর কর্ম ও সংস্কারী আত্মা সৌরমণ্ডলের বাইরে নক্ষত্রলোকে সুখে অবস্থান করেন। প্রশ্ন, শুনে আসছি জ্ঞানগঞ্জের অস্তিত্ব বিলুপ্ত হবে? উত্তর, বিলুপ্তি ঘটবে না। এই ধরনের সীমা ছাড়িয়ে সৌরমণ্ডলের বাইরে নক্ষত্রলোকে অবস্থান করবে। প্রশ্ন, শ্রীমৎ শঙ্কর স্বামী বা শঙ্কর চৈতন্য মহারাজ নামে আমার পরিচয় কি? উত্তর, রসরাজ ভৈরবনাথ অবধূত, অভিশপ্ত সাধক সে। মানববর্ষের 18,000 বছর পরে তপলোক থেকে প্রেরিত। শঙ্কর মহারাজের মন প্রসন্ন হল। আর কোনো প্রশ্ন তার উঠছে না। চরণ তিনি বন্দনা করছেন। মাথা তার অবনত, দিব্য ভাবে আপ্লুত, বিগলিত অশ্রুধারা তার তখন বইছে। এবার উঠে চোখ মেলে তিনি দেখলেন অদৃশ্য হয়েছেন ঋষি মহাতপা। তখন শ্রীকৃষ্ণ দয়াল নামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ হল। এবার দিব্য কৈবল্য আর শ্রীকৃষ্ণ দয়াল দুজনেই কাছাকাছি হয়ে জ্ঞানগঞ্জের বিভিন্ন রকম প্রয়োগশালা দর্শন করলেন। বঙ্কিমবাবুকে কাছে পেয়ে তাঁর লেখা ধর্মতত্ত্বের কিছু অমীমাংসিত প্রশ্নের উত্তর শঙ্কর মহারাজ জেনে নিলেন। বঙ্কিমবাবু দেখতে সুপুরুষ, মনে হয় ৩০-৩২ বছরের যুবক। অতি কোমল নম্র ব্যক্তিত্ব, মুখের আদল অনেকটা চিত্রে দেখা বঙ্কিম। চিনতে কোনো অসুবিধা হয়নি শঙ্কর মহারাজের। দিব্য কৈবল্য বললেন, ইনি সিন্ধু প্রান্তের বৈষ্ণব কুলতিলক শ্রীকৃষ্ণ দয়াল। শঙ্কর মহারাজ শিষ্টাচারের চরণ ছুতে গেলেন। বঙ্কিমবাবু অস্বস্তি বোধে সরে দাঁড়ালেন। এরপর করজোড়ে মৌখিক সম্ভাষণে তিনি প্রীত হলেন। শঙ্কর মহারাজ বললেন, বঙ্কিমবাবু, যোগ অনুশীলনে নিশ্চয়ই আপনার পূর্ব স্মৃতি হয়েছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করে শঙ্কর মহারাজ খুবই খুশি হলেন। তিনি তাকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানালেন। দিব্য কৈবল্য শঙ্কর মহারাজকে বললেন, মহারাজ, আজ 8 দিন হতে চলল জ্ঞানগঞ্জের বাতাবরণে। এবার আপনার ভারত যাত্রা। শঙ্কর মহারাজ বললেন, সে কি, আজই তো এলাম। দিব্য কৈবল্য বলল, এখানে রাত দিন হয় না, ভোরবেলাকার প্রকাশ এখানে সবসময় দেখতে পাবেন। আর সময় শূন্য, তাই বুঝতে পারেননি। সুখের দিন মুহূর্তের মনে হয়, দুঃখের দিন দীর্ঘ। স্বপ্নে কেউ চাকরিতে যুক্ত হলো, ঘরবাড়ি বানালো, এবার বিবাহের আয়োজন চলছে। বিয়ে হলো, এবার বিয়ের বাজনা শেষ। সন্তান সন্ততি জন্মালো, তারাও বড় হলো, তাদের বিয়ে দেওয়া হলো। এরপর স্বপ্নদ্রষ্টা দেখছে তার নাতি হয়েছে। নাতি দুষ্টুমি করছে, বিরক্ত হয়ে যেই থাপ্পড় মারে, অমনি নাতির বিলাপে নিদ্রা ভঙ্গ হলো। এই ঘটনা বাস্তবে ঘটতে 40 থেকে 50 বছর সময় লাগবে। স্বপ্নে তা 2 মিনিটে কেমন করে হলো? স্বপ্নে সময়ের গতি তীব্র, তাই সংক্ষিপ্ত।
1 মিনিটে পুরো জীবনচক্র। জ্ঞানগঞ্জ সময়শূন্য। এই জন্য বোঝা যায় না কালচক্রের গতি। আশ্চর্য! শঙ্কর মহারাজ অতি আশ্চর্য হলেন। হঠাৎ করে 21 কিলোমিটার এত বড় বিশাল মঠ কেমন যেন অদৃশ্য হয়ে গেল। এখন যেখানে দিব্য কৈবল্যকে নিয়ে শঙ্কর মহারাজ হাঁটছেন সেটা একটা তুষারাবৃত উপত্যকা। এত বড় বিস্তারিত জ্ঞানগঞ্জ মঠের উপস্থিতি ভোজবাজির মতো কিরকম বিলুপ্ত হয়ে গেল। এ কি দিবা স্বপ্ন? না না, এ স্বপ্ন নয়। ঘড়ির তারিখ মিলিয়ে শঙ্কর মহারাজ দেখলেন সত্যি সত্যি 8 দিন চলে গেছে। টনটনে সচেতন স্মৃতির বাস্তব বিশ্বাস এটি। চলতে চলতে দিব্য কৈবল্যকে শঙ্কর মহারাজ বলেন, আরাম, বিশ্রাম, শয়ন, বসা, আহারাদি কিছুই তো আমার হলো না। দিব্য কৈবল্য বলল, ওই পরিমণ্ডলে ক্ষুধা, তৃষ্ণা, শ্রান্তি, ক্লান্তি, বেদনা বোধ হয় না। কেবলই নির্মল আনন্দ, উৎসবের আনন্দে বিভোর। শঙ্কর মহারাজ বললেন, হ্যাঁ তা বটে, আনন্দের উৎসবই চলছিল। তিনি বললেন, আমার জীবনে তিব্বত যাত্রার অনুভব তো লিখেই রাখব। উত্তরে দিব্য কৈবল্য বলল, নিষেধাজ্ঞা মেনে সাধনার প্রয়োগ এবং গূঢ় তত্ত্ব বিষয় লিখবেন না। ঘটনার ধারা বিবরণী নিজের সুখস্থিতিতে ধরে রাখার জন্য বা আগ্রহী জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নোট রাখবেন ও বলবেন। দিব্য কৈবল্য সুন্দর কথা বলে। পুরাণকে কেন্দ্র করে তার কথা কাহিনী খুবই আকর্ষক। তার বচনশৈলী শঙ্কর মহারাজকে মহাবিষ্ট করে রাখে। চলার পথে ক্লান্তি তিনি ভুলে গেছেন। তিনি বললেন, মানুষের হিসাবে 8 দিন তিনি জ্ঞানগঞ্জের বাতাবরণে ছিলেন, অথচ সময়ের অস্তিত্ব বুঝলেন না। এর রহস্য কি? বিষয়টি তো খুবই কৌতূহলদায়ক। দিব্য কৈবল্য বলল, জ্ঞানগঞ্জের আবরণে যা মুহূর্তকাল, জ্ঞানগঞ্জের বৃত্তের বাইরে তা কাল, মহাকাল, যুগ যুগান্তর। সময়ের গতি এখানে এতই তীব্র যে সময় এখানে অতীতে চলে। আলোর গতির বেগের চেয়েও আরো বেশি বেগে সময় শূন্য হয়। শঙ্কর মহারাজ দিব্য কৈবল্যকে প্রশ্ন করলেন, তীব্র গতিতে সময় চলে এটা বুঝলাম, যে জ্ঞানগঞ্জে সময় শূন্য বোধ হয়, ভূহীনতা তো বুঝলাম না। দিব্য কৈবল্য উত্তরে বলেন, মনে রাখবেন, জ্ঞানগঞ্জের পরিসীমাতে অবস্থানকালে অন্তর জগৎ ও ভৌতিক শরীরের তারতম্য হয়, ভাব ও অনুভবের তীব্রতাও বেড়ে যায়। সেই মণ্ডলে আপনারও অন্তর্মনে অসীম ভাবান্তর হয়েছে। সেখানে আপনি এত বেশি উদ্বেলিত ছিলেন যে হুঁশ বেহুশ সম্বিত ছিল না। জ্ঞানগঞ্জের অপার্থিব জীবনে এসে পড়লে সাধারণ জীবন অসাধারণ হয়। আবেগ উচ্ছ্বাসে আপনার হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেছিল। অনেকবার স্তব্ধ হয়েছে আপনার হৃদযন্ত্র। অনেক শক্তি প্রয়োগ করে আপনাকে ফেরত পাঠাতে হচ্ছে। শঙ্কর মহারাজ বললেন, হ্যাঁ, সেই জন্যই তো লামাজি তোমাকে আমার কলকবজার মালিক করে সঙ্গে পাঠিয়েছেন। হালকা হেসে দিব্য কৈবল্য এবার ভূহীনতার প্রসঙ্গে বলল, আমরা সময়শূন্য ভূহীন মণ্ডলেই ছিলাম। জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ অবশ্যই ভূহীন। যেখানে মাকড়সা জালের মতো ঝিলমিল শুরু হয়েছে সেটা আসলে জ্ঞানগঞ্জের প্রভামণ্ডল। সেখান থেকেই আপনার ভৌতিক শরীর সম্বিত বিলুপ্ত ছিল। মন লোকের দিব্য চেতনা অতি মানস লোকে আপনি ভাসমান ছিলেন। আপনার খেচরি সমাধির অভ্যাস না থাকলে হৃদগতি স্তব্ধই থেকে যেত। আপনার খেচরি অভ্যাস যোগের কারণেই আপনাকে এই মণ্ডলে আনতে সহজ হয়েছে। জ্ঞানগঞ্জ মঠ সাধারণের জন্য নয়, এটা জানবেন। এটি পরম যোগীদের স্থান। সাধনার সাথে মানব ধর্মের ব্যবহারিক ধর্ম অনুশীলন করাটাও তো প্রয়োজন আছে। এত কম বয়সে দিব্য কৈবল্য অনেক বিষয় আয়ত্ত করেছেন। বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের পরিধি শঙ্কর মহারাজকে মুগ্ধ ও চমৎকৃত করেছে। ধন্য দিব্য কৈবল্য, তার মহৎ জীবন আরও মহান হোক এই কামনা করলেন শঙ্কর মহারাজ। দিব্য কৈবল্য বলল, আপনার অনাড়ম্বর সরল স্নেহে আমিও প্রীতিমুগ্ধ মহারাজ। দেবী ভাগবত, শ্রীমদ্ ভাগবত ও যোগ বিশিষ্ট রামায়ণ থেকে 5টি পুরাণ কথা প্রাসঙ্গিকতা রেখে দিব্য কৈবল্য শঙ্কর মহারাজকে শুনিয়েছে। মূলত পথে চলার ক্লান্তি দূর করার জন্যই সেটা ছিল। গল্প গাথা ও তার বিদগ্ধ আলোচনা শুনতে শুনতে লিম্পিয়া ধুরার কাছাকাছি তারা পৌঁছে গেলেন। এবার 2 হাত তুলে দিব্য কৈবল্য বলল, মহারাজ, তিব্বত সীমা শেষ হয়েছে, কাহিনীও শেষ। এবার ক্রমশ ডাউনের রাস্তা। দিব্য কৈবল্য এখান থেকে ফিরে যাবে। দিব্য কৈবল্যের দিব্য সঙ্গের অদৃশ্য আকর্ষণ সহসাই শঙ্কর মহারাজের ছেদ হবে। বিচ্ছেদে কাতর তিনি বললেন, ভাই দিব্য কৈবল্য, আমি কিন্তু প্রথম দর্শন থেকেই তোমার সঙ্গে সব সময় দিব্য সোনাকেই দেখছি। তুমি কি তোমার আত্মপরিচয় দেবে? দিব্য কৈবল্য বললেন, আমাকে আপনার দিব্যাসনা নামে ডাকলে আপনি দিব্যাসনাই বলবেন। তিব্বতে আমি দিব্য কৈবল্য। অবাক হয়ে শঙ্কর মহারাজ বললেন, কি বলো? কিছুই তো মেলাতে পারছি না। তোমার বয়স কত হবে? রহস্য না করে খুলে বলো। আর এও বলো, তুমি এই শান্ত মণ্ডলীতে কতকাল আছো? দিব্য কৈবল্য বলল, মহারাজ,
বেশি কথা বলার সময় নেই। পূর্ব স্মৃতি যা মনে আছে তা সংক্ষেপে এই রকম। আকবর পার্ষদ টোডরমল তখন মুঙ্গেরে ছাউনি ফেলেছে। গুপ্ত হত্যা, ষড়যন্ত্র, সম্মুখ যুদ্ধে রক্তাক্ত মুঙ্গের, নিরাপত্তাহীন প্রজা, ভীত ত্রস্ত বাংলার সামন্তরা। সেই সময় আমি মুঙ্গের ছাড়ি। মুঙ্গেরে আমার জন্ম। 19 বছর বয়সে গঙ্গার তীর ধরে পায়ে হেঁটে আমি বেনারস আসি। হিন্দু মতে অভয়ানন্দ সরস্বতী মহারাজ আমার প্রথম দীক্ষাগুরু। পরে প্রয়াগ তীর্থ হয়ে কৌশাম্বী যাই। কৌশাম্বীর বৌদ্ধ মন্দিরে অর্হৎ শুদ্ধদেবের কাছে যোগাভ্যাস করি। সেই থেকে বারবার পূর্ব স্মৃতি নিয়ে বারবার 3 বার আমার জন্ম হয়। এই মুহূর্তে আমি 138 বছরের একই শরীরে আছি। দিব্যধাম জ্ঞানগঞ্জে অনেক কাল হয়ে গেল আমি আছি। জ্ঞানগঞ্জে দীর্ঘ সময় রইলে সকলেই কৌমার্য ফিরে পায়, এটা জ্ঞানগঞ্জের বিশেষত্ব। এবার শঙ্কর মহারাজ অশ্রুসিক্ত চোখে বললেন, ভাই দিব্য কই বলল, আমি কিন্তু তোমার সঠিক পরিচয় না জেনে অতি সাধারণ ব্যবহার করেছি, মাফ করে দিও। দিব্য কই বলল বিনম্রতার সাথে বলল, আমি আপনার ভাইয়ের মতো স্নেহপ্রার্থী। এই সম্বন্ধেই খুশি হয়েছি, মনে কোনো খেদ রাখবেন না। কথা রইল, যথাসময় শিখরধামে আবার মিলিত হব। সামনে এগিয়ে যান, ঢলানে সতর্ক হয়ে নামবেন। ধীর পদে এগিয়ে নামলেন শঙ্কর মহারাজ ভারতের মাটিতে। 2 হাত উপরে তুলে দাঁড়িয়ে রইলেন দিব্যাসনা। লিম্পিয়া ধুরা পাস অতিক্রম করে এক রাতে এক গুহায় শঙ্কর মহারাজ অবস্থান করলেন। একা একা চিন্তা ভাবনা করতে করতেই তার রাত কেটে গেল। পরদিন পার্বতী সরোবর আদি কৈলাস দেখতে দেখতে ভারত তিব্বত সীমা পুলিশ ফোর্সের শেষ সীমা চৌকি 1.5 দিনে জলিংকংয়ে তিনি ফিরে এলেন। সেদিনের যাত্রা বিরতি সেখানেই। জলিংকং থেকে 3য় দিনে আইটিবিপির 2য় সীমা চৌকি কুটিতে তিনি বিরাম নিলেন। কুটি থেকেই দর্শনীয় বিস্ময়াবহ হিমাধার শিখর। দৃষ্টিনন্দন এই হিমাদ্রি শৈল শিখরের এখনকার নাম হয়েছে তুষারগিরি গোবিন্দ পিক। জলিংকং থেকে নেমে আসার সময় খুব কাছেই তিনি দেখেছেন এই নয়নাভিরাম হিমশৈল হিমধারাগিরিকে। আইটিবিপির ইন্সপেক্টর বাগেশ্বর নিবাসী গোবিন্দ সিং রাউতাজি এই হিমগিরি শৃঙ্গে প্রথম অভিযাত্রী ছিলেন। এই জন্যই তাঁরই নামে হিমাধার শিখর, বর্তমানে গোবিন্দ পিক। তুহিন হিমালয়ের বিশিষ্ট পর্বত আরোহী তিনি। কাঞ্চনজঙ্ঘা, কামেট, কুবের, কুমারী, ঘাসতলি, মাতৃ, আদি কৈলাস, রাজরাম্বা, ওং পর্বত ইত্যাদি 12টি হিমশৈল অভিযানে গোবিন্দ সিং রাউতজি সার্থক পর্বত অভিযাত্রী। তিনি শঙ্কর মহারাজের সীমান্ত ভ্রমণের একমাত্র অভয়দাতা ও প্রেরণা স্রোত। বিস্ময়কর গোবিন্দ পিক দেখে বিস্ময় বিমুগ্ধ হয়ে তিনি গোবিন্দ রাউতজির গুণগান করতে করতে নেমে এলেন আইটিবিপির সীমা কন্ট্রোল গুঁজি ক্যাম্পে। ভারত তিব্বত সীমান্তবর্তী এক উল্লেখযোগ্য গ্রাম গুঁজি। সমৃদ্ধ বটে। অতীতে এখান থেকেই ভারত তিব্বতের বাণিজ্য চলত, আজও চলে 2 দেশের অনুমোদনে। এটাই ভারত তিব্বতের বাণিজ্য পথের বিখ্যাত পার্বত্য গ্রাম। সকলেই বৌদ্ধ ধর্মাচারী, চেহারাতে তিব্বতীয়। অতি সুন্দর তাদের ঘরগুলি। বিশিষ্ট পর্বত আরোহী এভারেস্ট বিজয়ী মোহন সিং গুঞ্জিয়ালের বাড়ি তো এখানেই। পর্বত আরোহণে রোমাঞ্চকর কাহিনী শুনতেই তাঁর ঘরেই তিনি গেছিলেন। সেদিন তিনি না থাকায় ফিরে এলেন আইটিবিপির সীমাচৌকির অতিথি নিবাসে। এরপর গার্বিয়াং, ছিয়ালেক, বুধি, লামারি, মালপা, গর্ভাধার ও মাগাতি নালা। সেখান থেকে প্রাইভেট গাড়িতে তাওয়াঘাট হয়ে ধারচুলা। আইটিবিপির 7ম বাহিনীর কমান্ডার কেদার সিং রাওতিজির মেসেজ ছিল সর্বত্র। সমগ্র চৌকিতে শঙ্কর মহারাজকে আদর করে জওয়ানদের আপ্যায়ন, সেবা, সহযোগিতা ছিল একেবারেই হৃদয়স্পর্শী। গুঁজি ক্যাম্পে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পরীক্ষিত সাউ এবং কালাপানিতে ডাক্তার জেনার আতিথেয়তাও শঙ্কর মহারাজ মনে রাখবেন। ধারচুলাতে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের মেজর তাপস মহান্তি তাকে স্বাগত জানিয়ে গেস্ট হাউসে নিয়ে গেলেন। এসডিএম প্রমোদ কুমারের সীমান্ত ভ্রমণের অনুমতিপত্র বা ইনার লাইন পারমিট ছিল। সীমান্তে গিয়ে নেপাল পথে তিব্বতে পালাবেন, তার মনের এই গুপ্ত পরিকল্পনা সকলেরই কিন্তু অজ্ঞাত ছিল। ধারচুলাতে আবার মহকুমা শাসক প্রমোদজির সঙ্গে সাক্ষাৎ হলো। বললেন, গুরুজি, সীমান্ত ঘুরে কবে এলেন? যাত্রা ঠিক ছিল তো? শঙ্কর মহারাজ বললেন, অতীব সুখদ যাত্রা, মন আমার পরিতৃপ্ত। আজই জিআরইএফ এর আশ্রয়ে নিরাপদে এসছি। পা তো ফুলে ঢোল, ওষুধও কিনেছি। দোকানে ওষুধের পয়সা শঙ্কর মহারাজকে তিনি দিতে দিলেন না, তিনিই শোধ করলেন। সদাশয় এসডিএম প্রমোদজি দক্ষিণা সহ 2 কিলো আপেলের ঝোলা শঙ্কর মহারাজের হাতে ঝুলিয়ে দিয়ে বলেন, আর কি সেবা করি বলুন? শঙ্কর মহারাজ বলেন, ধন্যবাদ। প্রমোদজি হেসে বললেন, লেখাতে আমার প্রসঙ্গ থাকবে তো? শঙ্কর মহারাজ বললেন, অবশ্যই।
আপনার আদেশপত্র না থাকলে কি সীমান্ত ভ্রমণের সুযোগ হতো? হাত জোর করে শঙ্কর মহারাজের চরণ ছুঁয়ে তিনি তার কাজের জায়গায় ফিরে গেলেন। মেজর মহন্তি জানালেন, শঙ্কর মহারাজ তিব্বত সীমান্তে চলে যাওয়ার পর থেকে উত্তর পূর্ব সীমান্তের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের কমান্ডার শ্রী রবীন্দ্র কুমার সাহা খুবই উদ্বিগ্ন হয়ে প্রতিদিন ধারচুলার জিআরইএফ কমান্ড অফিসে তার খবর নিয়েছেন। 1442 বিসিসি লেফটেন্যান্ট কর্নেল রাজেশজি, কর্নেল শর্মাজি এবং অনেকেই হতচকিত, কারণ সীমান্তে চলে যাওয়ার পর কারোর কাছে শঙ্কর মহারাজের কোনো খবরই ছিল না। তারা তো কেউ জানতেনই না যে তিনি তিব্বত সীমান্তে গেছেন। এই জন্য মেজর তাপস মহন্তি শঙ্কর মহারাজের কাছে অভিমানের সুরেই বললেন, সীমান্তে যাবার পর থেকে আপনার খবরের জন্য যে কি হয়রান হতে হয়েছে তার কি বলবো। ঝন্টু নিমাই কবেই নেমে গেছে, এতদিন একা একা কোথায় ছিলেন? শঙ্কর মহারাজ বললেন, সীমান্তের লোকজনের সাথে মিলে নেপাল সীমান্তে গেছিলাম, এই জন্যই দেরি হলো, বারবার তো আসা হবে না তাই। এদিকে আইটিবিপি ফৌজি অফিসাররাও হয়রান। কাটিহার 48 বাহিনীর সেনাধ্যক্ষ ইন্দুভূষণ ঝা, দিল্লি মুখ্যালয় থেকে ডাইরেক্টর জেনারেল নিজ সচিব, ডেপুটি কমান্ডার ভি রামচন্দ্রন সকলেই হতভম্ব। 1 মাস ধরে সকলে তার অনুসন্ধানে খুবই ক্লান্ত এবং ব্যতিব্যস্ত। ফোনও লাগছে না, ভাবছেন জীবিত একটা আস্ত মানুষ গেলেন কোথায়। চালুনি চালা অভিযান করেও কেউ শঙ্কর মহারাজের হদিশ পাননি। সীমান্তে মারা গেলে অবশ্যই ডেড বডি তো পাওয়া যেত, এই জন্য সকলেই বিভ্রান্ত ও দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু শঙ্কর মহারাজের গুপ্ত সংকল্প ঝন্টুদা ও নিমাইদা কিন্তু জানতেন। আর জানতেন কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী জ্ঞানাঙ্কুর গোস্বামী। তাদেরকে অবশ্য শঙ্কর মহারাজের জানা ছিল যে তার পরিকল্পনার কথা যেন কাউকে জানানো না হয়। ফোনও বন্ধ ছিল। তিনি বলেছিলেন, ফিরে এলে যাত্রার বিবরণী থেকে সকলেই জানবেন এই রহস্যময় যাত্রাপথের বৃত্তান্ত। লিপু লেক পাশ দিয়ে গেলে চীনা ফৌজ নজরবন্দি করবে, তাই নেপালি পরিচয়ে হিমালয়ের বিকল্প পথ ধরতে হয়েছিল। মহাযোগী লামাজিও নেপালের পথেই দিব্য কৈবল্যকে পাঠিয়েছিলেন। জীবন মরণ সংকটপূর্ণ সেই হিমযাত্রা ছিল অত্যন্ত মহত্বপূর্ণ ও অতি রোমাঞ্চকর। স্মৃতিচারণ করে লিখতে গিয়ে আজও শঙ্কর মহারাজ ভাবেন, জীবনের এই অধ্যায়ে তাকে পূর্ণতা দিয়েছে। যাত্রাতে কষ্ট হয়েছে দুর্বিষহ, প্রাপ্তিও হয়েছে কিন্তু অনেক। আজও স্বপ্নলোক সম মনোমুগ্ধকর তিব্বতের সহস্র স্মৃতি, চির রহস্যময় জ্ঞানগঞ্জের কুয়াশা কুহক, বিশেষত দিব্য কৈবল্যের দুর্লভ সঙ্গ, সদালাপ, উৎসাহ দেওয়া প্রবচন শঙ্কর মহারাজের কানে এখনও যেন সদাই ধ্বনিত হচ্ছে। আজও সেই মায়াময় স্বপ্নলোকে শঙ্কর মহারাজ একেবারে ভাবাবিষ্ট হয়ে রয়েছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।